হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা পড়াবো সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের 9th লেকচার ধরতে পারো বা অল্টারনেটিং কারেন্টের ফার্স্ট লেকচার। যেহেতু অল্টারনেটিং কারেন্ট হচ্ছে আমাদের ইএমআই পরের চ্যাপ্টার, সেহেতু অল্টারনেটিং কারেন্ট তার ফার্স্ট চ্যাপ্টারে ধরতে পারো। কারণ ইএমআই আর অল্টারনেটিং কারেন্টের ব্রিজটাই হচ্ছে কি এসি জেনারেটরের ওয়ার্কিং। ক্লিয়ার? এসি জেনারেটরটা কি প্রথমে বলে দিই। এসি জেনারেটরটা কি আমরা পড়বো কি এসি জেনারেটর সম্পর্কে। এসি জেনারেটরটা কি না, এসি জেনারেটর is a device which is convert mechanical energy to electrical energy to electrical energy in form of alternating current AC, in form of alternating current AC. Clear? তো এই এসি জেনারেটর কে আবিষ্কার করেছিলেন? না, আবিষ্কার করেছিলেন কে? এসি জেনারেটর আবিষ্কার করেছিলেন নিকোলাস টেসলা। তিনি আবিষ্কার করেছিলেন কি এসি জেনারেটর। নিকোলাস টেসলা। তখনকার সময় কিন্তু ডিসি কারেন্ট কিন্তু খুবই প্রচলন ছিল, এসি কারেন্টের কোনো প্রচলন ছিল না। কিন্তু তিনি এই এসি জেনারেটর আবিষ্কার করার ফলে আজকে সারা বিশ্বে এসি কারেন্ট এত চাহিদা আর তো বলাই যায়। পুরো তখনকার সময় নিকোলাস টেসলা কি ছিলেন? হিরো। তখনকার সময় নিকোলাস টেসলা কি ছিলেন? পুরো একদম হিরো হয়ে গেছিলেন এই যুগান্তকারী আবিষ্কারের ফলে। ক্লিয়ার? এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি হিরো হয়ে গেছিলেন। এসি কারেন্টটা কি বিষয়টা আমরা জেনে, যে এসি কারেন্টটা কি হয়ে থাকে। এসি কারেন্টে কি হয়ে থাকে না, এর কারেন্ট কি হয়ে থাকে? কারেন্ট নির্দিষ্ট সময় অন্তর কি করে না, ডিরেকশন চেঞ্জ করে। নির্দিষ্ট সময় অন্তর ডিরেকশন চেঞ্জ করে। কিন্তু 2 নম্বর লিখো, ডিরেকশন চেঞ্জ করে কিন্তু 2 নম্বর পয়েন্টে লিখো, কিন্তু কারেন্টের ভ্যালু বা ম্যাগনিটিউড সেম থাকতে পারে বা নাও থাকতে পারে। সেম থাকতে পারে বা নাও থাকতে পারে এসি কারেন্টের যদি একটা ডেফিনেশন দিতে চাও, ডেফিনেশনও দেওয়া যায়। এরপর এসি জেনারেটরটা, এই যে এসি জেনারেটর আপনার টপিক, এর প্রিন্সিপাল কোন প্রিন্সিপালের উপরে, এই মূল তত্ত্বটা মূল তত্ত্বটা কি, কোন মূল তত্ত্বের উপর নির্ভর করে থাকে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইএমআই। ওই জন্যই তো আমি বললাম যে অল্টারনেটিং কারেন্টটা ইএমআই লাস্ট চ্যাপ্টারে ধরতে পারো বা অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারেও ধরতে পারো, কারণ এটা একটা ব্রিজের মতো। তাহলে প্রিন্সিপালটা কি বলছে না,
ই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে বেস করে এসি জেনারেটর তৈরি করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? এর কনস্ট্রাকশনটা কেমন? যদি আমাকে কোশ্চেন করে কনস্ট্রাকশন কি করে, কেমন করে তৈরি করা হয়েছে, তা দেখো কনস্ট্রাকশন যদি আমি দেখতে চাই, সাপোজ ধরো এই এদিকে এন এদিকে এস, দুটো খুব শক্তিশালী চুম্বক, একটা নর্থ পোল একটা সাউথ পোল। এদের মধ্যে আমি কি করেছি, এদের মধ্যে একটা আর্মেচার প্রবেশ করিয়ে দিয়েছি, এদের মধ্যে একটা আর্মেচার প্রবেশ করিয়ে দিয়েছি। আর্মেচার মানে কি? আর্মেচার কি জিনিসটা আগে ছবিটা দেখে নাও, তারপরে আমি প্রত্যেকটা ডিটেলস দিয়ে দেবো। আর্মেচার হচ্ছে একটা সফট আয়রনের রেক্টেঙ্গুলার শেপ, সফট আয়রনের রেক্টেঙ্গুলার শেপ। ক্লিয়ার? সফট আয়রন করে। ক্লিয়ার? এবারে এই আয়রন করে নিচের একটা এন্ড থেকে কি করা হয়েছে, নিচের একটা এন্ড থেকে কি করা হয়েছে, স্লিপ রিং লাগানো হয়েছে। কি লাগানো হয়েছে? স্লিপ রিং। আরেকটা এন্ড থেকে কি করা হয়েছে, স্লিপ রিং লাগানো হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার কি করা হয়েছে, এর সাথে দুটো ব্রাশ লাগানো হয়েছে, দুটো ব্রাশ জাস্ট খালি টাচ করা আছে স্লিপ রিং এর সাথে। ক্লিয়ার? দুটো ব্রাশ লাগানো আছে, শুধু জাস্ট খালি স্লিপ রিং। স্লিপ রিংটাকে ধরে নাও, একটাকে S1 আরেকটাকে S2, ব্রাশটা সাপোজ ধরে নাও B1, এটাকে ধরে নাও B2। এই ব্রাশের সাথে তারের মাধ্যমে কি লাগানো আছে, লোড লাগানো আছে। ব্রাশের সাথে তারের মাধ্যমে কি লাগানো আছে, লোড। লোড মানে আমরা বুঝতে পারি রেজিস্ট্যান্স দিতে পারি বা কি দিতে পারি, কোনো বাল্ব দিতে পারি, রেজিস্ট্যান্স বা কোনো বাল্ব লাগাতে পারি। হয়েছে? বাল্ব লাগিয়ে দিচ্ছে একটা। বাল্বকে আমরা কি বলতে পারি, লোড। ক্লিয়ার? তো দুটো শক্তিশালী চুম্বক, এই দুটো শক্তিশালী চুম্বক থেকে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। আর এটা হচ্ছে কি, আর্মেচার। হচ্ছে আর্মেচার। ক্লিয়ার? আর্মেচারটা কিসের তৈরি, সফট আয়রন কোরে, সফট আয়রন কোরে তৈরি। এর উপরে কিসের তার জড়ানো আছে, আর্মেচারের উপর না, তার যে তারটা জড়ানো আছে সে তারটা কি তার, কপারের তার। কিসের তার জড়ানো আছে, কপারের তার জড়ানো আছে। এই আর্মেচারের উপরের দিকে, এই আর্মেচারের উপরের দিকে একটা এক্সেল লাগানো আছে, যার সাহায্যে আমরা কি করতে পারি, আর্মেচারটাকে রোটেট করাতে পারি। এটাকে আমরা কি বলবো, এক্সেল। এটাকে আমরা কি বলবো, এক্সেল। ক্লিয়ার? আচ্ছা, কনস্ট্রাকশন হয়েছে, জিনিসটা আমি একবার বিষয়বস্তু করে দিই। চারটা জিনিস লাগানো আছে। একটা আছে কি, শক্তিশালী চুম্বক, যার দ্বারা আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন সৃষ্টি করতে পারবো। আরেকটা সেকেন্ড কি নিয়েছি, আর্মেচার, যেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপের কিন্তু সফট আয়রন করে তৈরি।
এবং তার উপরে তামার তার জড়ানো আছে। সফট আয়রন কোর মানে কেন না, সফট আয়রন কোর কি হয়ে থাকে, ফেরোম্যাগনেটিক হয়ে থাকে। সফট আয়রন কি হয়ে থাকে, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, যে কি করে সমস্ত ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকে নিজের দিকে টেনে নেয়, সমস্ত ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকে নিজের দিকে টেনে নেয়। তাহলে যত বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইনসে টানতে পারবে তত ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে, তত কারেন্ট বাড়বে। হিসেবটা হচ্ছে বলবো। তো সফট আয়রন কোর কেন নিয়েছি না, ফেরোম্যাগনেটিক সিস্টেম, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। নিচের দিকে কি করেছি, নিচের দিকে ওই আর্মেচারের দুটো এন্ডকে স্লিপ রিং এর সাথে লাগিয়েছি। তাহলে প্রথমে ফার্স্ট আমি কি নিয়েছি, শক্তিশালী চুম্বক নিয়েছি। ফার্স্টে আমি কি নিয়েছি, শক্তিশালী চুম্বক। সেকেন্ড কি নিয়েছি, শক্তিশালী চুম্বক নেওয়ার কারণ হচ্ছে কি না, বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেশি পরিমাণে পাবো। দ্বিতীয়ত কি নিয়েছি আর্মেচার। আর্মেচার নিয়েছি কিসের তৈরি, সফট আয়রনের। আর্মেচার কিসের নিয়েছি, সফট আয়রন কোর নিয়েছি। সফট আয়রন কোর নিয়েছি। সফট আয়রন কোর কেন নিয়েছি না, এটা একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, যার ফলে কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোকে নিজের মধ্য দিকে চালনা করছে। আর এই আর্মেচারটাকে জড়ানো হয়েছে কিসের দ্বারা, আর্মেচারটাকে এই সফট আয়রন কোরের উপর দিয়ে যে পাক দেওয়া আছে, কিসের পাক দেওয়া আছে না, কপার তারে, কপার তারে পাক আছে। কত সংখ্যক পাক আছে, ধরি কত সংখ্যক না এন টার্নস আছে, কত সংখ্যক আছে না এন টার্নস আছে। এরপরে কি আছে 3 নম্বর কি আছে, স্লিপ রিং। স্লিপ রিং এর কাজ কি, স্লিপ রিং কি করছে না, আর্মেচার থেকে যে দুটো এন্ডিং বেরিয়েছে সেই এন্ডিংটাকে, ধরো এই একটা এন্ডিং, স্লিপ রিংটা হচ্ছে এরকম গোল, তাহলে এন্ডিংটার মধ্যে ওই এন্ডিংটাকে যখন ওই গোলাকারের মধ্যে যখন প্রবেশ করি তখন কি হবে, আর্মেচার যখন ঘুরছে তখন এন্ডিংটাও ঘুরছে, আর্মেচার যখন ঘুরবে তখন এন্ডিংটাও ঘুরবে, তখন ওই এন্ডিংটা কি হচ্ছে ওই রিং এর গা বরাবর টাচ করে 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 ঘুরছে। তাহলে কোনো সময় যে ক্লোজ সার্কিট মানে কানেকশনটা ডিটাচ হচ্ছে না, ক্লোজ সার্কিটটা কি হচ্ছে সবসময় বজায় থাকছে, ক্লোজ সার্কিটটা সবসময় বজায় থাকছে। তাহলে স্লিপ রিং এর কাজ কি হলো, যে আর্মেচার এবং স্লিপ রিং এর কাজ কি হলো, আর্মেচার এবং ব্রাশকে কানেক্ট রাখা। ব্রাশ কি করছে স্লিপ রিং এর সাথে জাস্ট খালি কানেক্টেড। আমি আগে বলে রাখি যে স্লিপ রিং কি করছে, স্লিপ রিং কি করছে, কানেক্টেড টু armature and brass, clear, armature and brass। fourth কি হচ্ছে না, fourth হচ্ছে brass। brass কি করছে, স্লিপ রিং মানে কোনটা S1 আর S2, brass মানে কোনটা B1 আর B2। brass কি করছে না, brass কি করছে না, স্লিপ রিং এর সাথে ব্রাশ কি করছে, আউটসাইডের লোডকে দুটো স্লিপ রিং এর সাথে কানেক্ট করছে। ব্রাশ কি করছে, ব্রাশ কানেক্টেড ব্রাশ কি করে, জাস্ট টাচ, ফার্স্টে লিখে দিই, ব্রাশ is just touch slipping, just touch slipping, clear। 2 নম্বর কাজ কি, স্লিপিং এর সাথে টাচ করে আছে এবং ব্রাশ কি করছে, আউটসাইড এর
কানেকশন আউটসাইডের লোড নিতে হবে। আউটসাইডের লোডকে আউটসাইডের লোড ও স্লিপ রিং এর মধ্যে ক্লোজড পাথ সৃষ্টি করে। একটা ক্লোজড পাথ সৃষ্টি করেছে। তাহলে এই চারটের কাজ হচ্ছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা পড়বো তার ওয়ার্কিং। এরপরে তার কনস্ট্রাকশন দেখে নিয়েছি। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি তার ওয়ার্কিং। তার ওয়ার্কিং এ কি বলছে, সাপোজ আমি ধরে নিলাম যে এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সাপোজ যখন t = 0 তখন আর্মেচারটা কি অবস্থায় আছে। সাপোজ আমি আর্মেচারটা কি অবস্থায় আছে ধরে নিলাম t = 0 তে আর্মেচার কি অবস্থায় আছে। এই ছবিটাকে আমি ওখানটায় দেখিয়েছি। এদিকে হচ্ছে n, এদিকে হচ্ছে s। সাপোজ t = 0 তে আর্মেচারটা, ধরো দুটো ম্যাগনেটিক ফিল্ড দুটো এন্ডে, আর্মেচারটাকে আমি দেখছি কি না একদম এইভাবে আছে। কিভাবে না ম্যাগনেটিক ফিল্ড গুলো ওই আর্মেচারের মধ্য দিয়ে একদম পারপেন্ডিকুলার ভাবে পাস করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো আর্মেচারের ভিতর দিয়ে পারপেন্ডিকুলার ভাবে পাস করছে t = 0। ক্লিয়ার? নেক্সট আমি কি করেছি, তাহলে আর্মেচারের ভিতর দিক দিয়ে যখন পারপেন্ডিকুলার ভাবে পাস করছে তো ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো পারপেন্ডিকুলার ভাবে পাস করলে আমরা কি দেখব না যত ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো পারপেন্ডিকুলার ভাবে পাস করবে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে। কারণ ম্যাগনেটিক ফ্লাক্স কিসের উপর নির্ভর করে, পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর উপর। ম্যাগনেটিক ফ্লাক্স কিসের উপর নির্ভর করে, পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর উপর। তো পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইন যত বেশি হবে ফ্লাক্স তত বেশি হবে। এবারে আমি কি করলাম, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যত বেশি হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফ্লাক্স সবথেকে বেশি। তো ফ্লাক্স যত বেশি হবে ততই আমি কি দেখতে পারবো ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হবে। ইনডিউস ইএমএফ সৃষ্টি হলে ইনডিউস কারেন্টের সৃষ্টি হবে। ওই ইনডিউস কারেন্ট কি করবে, এবারে ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করবে। এই হচ্ছে তার রীতি। তো যখন t = 0 ছিল তখন ফ্লাক্স কি ছিল, ম্যাক্সিমাম ছিল। তখন ফ্লাক্স কি ছিল, ম্যাক্সিমাম। এবারে আমি কি করলাম, ফ্লাক্স ম্যাক্সিমাম কেন, তখন ফ্লাক্স কত না পারপেন্ডিকুলার ভাবে সব ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো পারপেন্ডিকুলার ভাবে। এবারে আমি কি করলাম, এবারে আমি ধরো কি করলাম, এবারে আমি ওই আর্মেচারটাকে একটু ঘুরিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো এইদিকে যাচ্ছিল, পারপেন্ডিকুলার ভাবে যাওয়া মানে এরিয়া ভেক্টরও এইদিকে ছিল, আর্মেচারের এরিয়া ভেক্টরও এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড লাইনসও এইদিকে। তাহলে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড লাইনসের মধ্যবর্তী কোণ কত ছিল, এখানে একটা নোটেট রাখা উচিত। থিটা = কত, 0। থিটা ইজ কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর এন্ড এ ভেক্টর, এরিয়া ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড লাইনসের মধ্যে অ্যাঙ্গেল। এবারে যখনই আমি আর্মেচারটাকে ঘুরিয়ে দিলাম তখন আমি কি দেখলাম, ম্যাগনেটিক ফিল্ড লাইনস এইদিকে যাচ্ছে। আর্মেচারটাকে যখনই আমি ঘুরিয়েছি তখন কি দেখতে পাচ্ছি, এরিয়া ভেক্টরটাও কিছুটা পরিমাণ ঘুরে গেছে। এরিয়া ভেক্টরটা t = 0 তে এত ছিল, t টাইম পরে মানে কি, x এর সাপেক্ষে আমি ঘোরাচ্ছি ওমেগা কৌণিক ভেলোসিটিতে। আমি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে কি করছি, ঘোরাচ্ছি। তখন আমি কি দেখতে পেলাম যে আর্মেচারটাও থিটা পরিমাণ কোণ ঘুরে গেছে। তখন ম্যাগনেটিক ফিল্ড লাইনস এদিকে,
এরিয়া ভেক্টর এদিকে, আর্মেচার এদিকে ঘুরে গেছে। তো আর্মেচার এদিকে ঘুরে যাওয়া মানে কি, ম্যাগনেটিক ফিল্ড লাইনস এদিকে, এরিয়া ভেক্টর এদিকে, তো তাদের মধ্যবর্তী কোণ কত হয়েছে, থিটা। তাহলে যখনই আমি আর্মেচারটাকে ঘুরিয়ে দিলাম, যখনই আমি আর্মেচারটাকে কি করলাম, একটু ঘুরিয়ে দিলাম, তখন ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কোন দিকে যাচ্ছে, এইদিকে। তখন আর্মেচারের এরিয়া ভেক্টর কোন দিকে হয়ে গেছে, এইদিকে হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি ছিল, বি ভেক্টর যেদিকে, এরিয়া ভেক্টর সেই দিকে, তার মানে থিটা ইকুয়াল টু কত ছিল, 0। তাহলে এখন একটা কোণ সৃষ্টি করেছে, কারণ আর্মেচারটা থিটা অ্যাঙ্গেল ঘুরে গেছে। কখন না, টি সময় পরে। টি সময় পরে আমি কি দেখলাম না, এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর মধ্যে একটা কোণ সৃষ্টি হয়েছে, থিটা। ক্লিয়ার করা গেছে? তো এবারে ম্যাগনেটিক ফ্লাক্স কি হয়েছে, এবারে ম্যাগনেটিক ফ্লাক্স কমবে। ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে, কমবে। কেন না, যদি ঘুরে যায় তখন পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর পরিমাণও কমবে, কারণ ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয় পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর উপর। তো এই ক্ষেত্রে আমি কি দেখব, যখনই ঘুরবে তখন ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর পরিমাণ কমতে থাকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর পরিমাণ কমতে থাকলে ইনডিউস ইএমএফ যে সৃষ্টি হবে, ইনডিউস কারেন্ট যে সৃষ্টি হবে, ওই ইনডিউস কারেন্ট কি করবে, ওই ম্যাগনেটিক ফ্লাক্সকে ইনক্রিজ করার চেষ্টা করবে। কেন কেন না, ইনডিউস কারেন্টের ধর্ম হচ্ছে ওটা, যে কমবে তাকে আমি বাড়াবো, আর যে বাড়বে তাকে আমি কমাবো। কেউ যদি বাড়তে চায় তাকে আমি অপোজ করব, কেউ যদি, কারো যদি ডিমোশন হয়, কারো যদি ডিক্রিজ হয়, তাকে আমি সাপোর্ট করব। তাহলে এখানটা ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছে, কমতে থাকছে। তো ইনডিউস কারেন্ট কি করবে, তাকে সাপোর্ট করবে। ইনডিউস কারেন্ট কি করবে, তাকে সাপোর্ট করবে। ক্লিয়ার? তো এবারে এই আর্মেচারের মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে। আর্মেচারের মধ্যে কি দেখবো, ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের যদি সৃষ্টি হয়, তাহলে এর উপরে কয়েল আছে কটা না, n টার্ন। তাহলে একটা কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে ভাগ করে দিই। অতএব একটি কয়েলের জন্য, একটি কয়েলের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স কত, বি এ কস থিটা, বি এ কস থিটা। তো থিটা ইজ ইকুয়াল টু কত হবে, থিটাটা বার করুন। তো থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। তো থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ওমেগা টি। এখন থিটাটা হচ্ছে কি, থিটা হচ্ছে কি, থিটা লিখে দাও, থিটা হচ্ছে কি না, অ্যাঙ্গেল বিটুইন এরিয়া ভেক্টর এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইনস, এরিয়া ভেক্টর এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইনস। তো একটি কয়েলের জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে, তো ফাই ইকুয়াল টু আমি কি বসিয়ে দিলাম, বি এ কস ওমেগা টি। একটা কয়েলসের জন্য, তাহলে একটা কয়েলসের জন্য থিটা অ্যাঙ্গেল। তো এনটা টার্নস আছে, কটা টার্নস আছে আমাদের, এন টার্নস আছে। তাহলে এন টার্নসের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, এন টার্নস ফর এন টার্নসের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, পাই টি টোটাল ফ্লাক্স। এটা ছিল একটা ফ্লাক্স কয়েলের জন্য। তো টোটাল ফ্লাক্স ইকুয়াল কত পাবো, এন বি এ কস ওমেগা টি, টোটাল ফ্লাক্স। তো ফ্লাক্সের জন্য কি সৃষ্টি হয়েছিল, ফ্লাক্সের জন্য ইনডিউস ইএমএফ। তো ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হয়, তাহলে ইনডিউস ইএমএফ থেকে আমরা কি পাবো, ইনডিউস কারেন্ট। তো ইনডিউস ইএমএফ ই ইজ ইকুয়াল টু কত হবে, ই ইকুয়াল টু ফ্যারাডেস ল থেকে আমরা কি পেয়েছি, ডি ফাই টি বাই ডিটি। ফ্রম ফ্যারাডেস ল লিখে দাও এখানটায়, ফ্রম ফ্যারাডেস ল। ক্লিয়ার? তো মাইনাসটা কি জন্য, মাইনাস কি জন্য না, আর্মেচারটা যখনই ঘুরছে, আমি শুরু করেছি কোথা থেকে না, পারপেন্ডিকুলার থেকে। কারণ যে যেখান থেকে পারে শুরু করতে পারে।
আমি এখান থেকে শুরু করেছি। তো আর্মেচারটা যখনই ঘুরছে তখনই আমি কি দেখতে পেলাম না ম্যাগনেটিক ফ্লাক্স কমতে আছে। তো ম্যাগনেটিক ফ্লাক্স কমতে থাকা মানে ইনডিউস ইএমএফ এর দ্বারা সৃষ্ট ইনডিউস কারেন্ট কি করবে তাকে সাপোর্ট করবে। এই তো হচ্ছে তার দিকে। তাহলে কে কমছে? ম্যাগনেটিক ফ্লাক্স কমছে। তো ইনডিউস কারেন্ট কি করবে? তাকে সাপোর্ট করবে। ইনডিউস কারেন্টটাকে কি করবে? সাপোর্ট করবে। তাহলে ইনডিউস ইএমএফ ম্যাগনেটিক ফ্লাক্স কমছে, সেজন্য হচ্ছে কি মাইনাস। আর ম্যাগনেটিক ফ্লাক্স আর ইনডিউস ইএমএফ এর জন্য সৃষ্ট ইনডিউস কারেন্ট দুটো ডিরেকশন হচ্ছে কি অপোজিট। দুটো ডিরেকশন কি হয়ে থাকে? অপোজিট হয়ে থাকে। তো ফাইটির জায়গায় যদি আমি ফাইটির জায়গায় ভ্যালু বসিয়ে দিই, তাহলে কি ভ্যালু বসাবো না NBA মাইনাসটা দিয়ে দিই NBA cos omega t divided by dt, NBA cos omega t divided by dt, সরি হয়েছে ডিভাইড বাই dt। তো NBA নাম্বার অফ n হচ্ছে কি নাম্বার অফ টার্নস, ম্যাগনেটিক ফিল্ড লাইনস, a হচ্ছে এরিয়া ভেক্টর, সবগুলো হচ্ছে এরিয়া ভেক্টর হচ্ছে কি আর্মেচারের এরিয়া, b হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস, n হচ্ছে কি নাম্বার অফ টার্নস। এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, তো আমি NBA টাকে আমি কি করতে পারি? বাইরে নিয়ে নিতে পারি। তো cos omega t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস sin omega t ইনটু মাইনাস sin omega t ইনটু ওমেগা t এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে? ওমেগা। তো মাইনাসটা বাদ করলাম, প্লাস হয়ে গেল। ওমেগা হচ্ছে কি কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে আমি ঘোরাচ্ছি, ওমেগাও কনস্ট্যান্ট। তাহলে কত পেলাম? NBA ওমেগা sin omega t। তো NBA ওমেগা কে আমি কি লিখতে পারি? E নট sin omega t। তো ইনডিউস ইএমএফ এর ফর্মুলা আমার কি দাঁড়ালো? E নট sin omega t। যেখানে E নট হচ্ছে কি লিখে রাখো, E নট হচ্ছে NBA ওমেগা, যেখানে E নট হচ্ছে NBA ওমেগা। ক্লিয়ার? বের করা গেছে? তো যেমন করে আমরা ইনডিউস ইএমএফ বার করতে পারলাম E নট sin omega t, তেমন করে আমরা কি বার করতে পারবো? ইনডিউস কারেন্টও বার করতে পারবো। দেখো এই পাশে করে দিই, ইনডিউস কারেন্ট দেখে নাও, এটা তোলা হয়েছে তো? আচ্ছা, ইনডিউস কারেন্টটা বার করে দিচ্ছি, সাইডেই করে দিচ্ছি। তো ইনডিউস কারেন্ট কি করে বার করবো? দেখো ইনডিউস কারেন্ট বার করার ফর্মুলা কি? I হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি বাই আর। লোডের রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম সাপোজ ক্যাপিটাল আর, এটা ডেল ভি বাই আর। তো ডেল ভি হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কত? ইএমএফ। তো আমি কি বসাতে পারি? E নট sin omega t ডিভাইড বাই আর। ক্লিয়ার করতে পেরেছি? তো I ইকুয়াল টু আমি কি লিখবো? E নট বাই আর sin omega t। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, E নট বাই আর কে আমরা দেখো E নট বাই আর কে আমি I নট বলতে পারি। কেমন না? ফর্মুলা হচ্ছে কি V ইকুয়াল টু IR, ওহমস ল। তাহলে ভিটা হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে যখন ম্যাক্সিমাম ইএমএফ ছিল, ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, তখন কারেন্ট ফ্লো ইনডিউস কারেন্টও কি ছিল? ম্যাক্সিমাম ছিল। তো I এর জায়গায় আমি কি লিখতে পারি? I নট। আর এর জায়গায় কি ছিল? রেজিস্ট্যান্স আমার সেম, তো আর। তো I নট ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? E নট বাই আর। E নট হচ্ছে কি ম্যাক্সিমাম ইএমএফ, I নট হচ্ছে কি ম্যাক্সিমাম কারেন্ট। তো E নট আর এর জায়গায় আমি কি লিখতে পারি? I ইজ ইকুয়াল টু I নট sin omega t। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কারেন্ট
আর ইএমএফ দুটোই আমি দেখতে পাচ্ছি সাইনুসয়েডাল কার্ভ হবে। আই আর টি এর মধ্যে কার্ভ কেমন হবে? সাইনুসয়েডাল। দেখো আই আর টি এর মধ্যে কার্ভ বানাচ্ছি, তাহলে এদিকে হচ্ছে টি, এদিকে হচ্ছে আই, এদিকে হচ্ছে টি, এদিকে হচ্ছে আই। এবার এবার আমি কি দেখলাম, আমি এখান থেকে কি দেখেছি, আমি এখানে দেখেছি যখন t ইকুয়াল টু 0 ছিল তখন phi ইকুয়াল টু ম্যাক্সিমাম ছিল। তাহলে phi ম্যাক্সিমাম হওয়া মানে কি দেখতে পাচ্ছি, phi যদি ম্যাক্সিমাম হয় ইনডিউস ইএমএফ কি হবে? ম্যাক্সিমাম। ইনডিউস ইএমএফ কি হবে? ম্যাক্সিমাম। তাহলে আগে ইটা করে নিই, আগে ই করে নিই, তারপরে আই দেখাচ্ছি। তাহলে তখন থিটা ইকুয়াল টু কত ছিল? 0। তাহলে t ইকুয়াল টু 0 তে আমি কত ধরেছি? থিটা ইকুয়াল টু 0। তাহলে এদিকে t এর সাথে থিটাও ধরে নাও, t এর সাথে থিটাও ধরে নাও। তাহলে এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 0 t আর t এর মধ্যে। তাহলে যখন এটা যখন t ইকুয়াল টু 0 তখন থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তাহলে যখন থিটা ইকুয়াল টু 0 ছিল তখন ইএমএফ কত ছিল? ম্যাক্সিমাম। থিটা ইকুয়াল টু 0 ছিল তখন ইএমএফ কত ছিল? ম্যাক্সিমাম। সাপোজ আমি ম্যাক্সিমাম ইএমএফ এনবিএ ওমেগা ধরেছি, ই নট, এটাকে আমি কি ধরেছি? ই নট। তাহলে সাপোজ আমি ই নট এর ভ্যালু আমি কত ধরেছি? এইটা। নেগেটিভেও একটা ই নট এর ভ্যালু থাকবে, কারণ সাইনুসয়েডাল কার্ভ, কারণ সাইনুসয়েডাল কার্ভ। তো তখন আমি কি দেখব, তখন আমি যখন আর্মেচারটা এইভাবে আছে, তাহলে এইখানটায় আমি t ইকুয়াল টু কত ধরেছি? 0। থিটা ইকুয়াল টু কত ধরেছি? 0। t ইকুয়াল টু কত ধরেছি? 0। থিটা ইকুয়াল টু কত ধরেছি? 0। তাহলে যখন এরকম করে ঘুরে এইদিকে গেল তখন কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড লাইন সবথেকে কম, মানে ইনডিউস ইএমএফ সবথেকে কম। তাহলে কত? কত? π/2। কত হলো? থিটা π/2। ক্লিয়ার করতে পেরেছি? তো π/2 মানে হচ্ছে কত? t/4। t/4 কি হচ্ছে? যখন এরকম ছিল তখন ম্যাক্সিমাম, এরকম হলো তখন কি হচ্ছে? মিনিমাম। তখন কি হচ্ছে? মিনিমাম। আবার এইদিকে ঘুরলো, আবার এইদিকে ঘুরলো, তখন কি হলো? ম্যাক্সিমাম। আবার এইদিকে ঘুরলো, তখন কি হলো? মিনিমাম। আবার এইদিকে ঘুরলো, ম্যাক্সিমাম। তাহলে এখানে যখন ছিল t ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0, ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম ইএমএফ। এইখানটায় ঘুরলো তখন কি হচ্ছে? t ইকুয়াল টু t/4 আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তখন আমি কি দেখতে পাচ্ছি? মিনিমাম। t ইকুয়াল টু t/2, হাফ সাইকেল হয়েছে। থিটা ইকুয়াল টু 180, তখন আমরা কি দেখতে পাচ্ছি? আবার ম্যাক্সিমাম। আবার ঘুরলো, t ইকুয়াল টু 3t/4, অ্যাঙ্গেল কত হচ্ছে? 270, 270, তখন কি দেখতে পাচ্ছি? আবার মিনিমাম। আবার 360, মানে টাইম পিরিয়ড হচ্ছে কত? t। তাহলে এখানটায় আমরা t/4 ধরলাম, এখানটায় আমি সাপোজ ধরলাম t/2, এখানটায় আমি সাপোজ ধরলাম, এখানটায় না, সাপোজ আরেকটু দূরে ধরি 3t/4, এখানটায় আমি সাপোজ ধরলাম, এটা হচ্ছে কত? t, থিটা। তাহলে এখানটায় আমি কত ধরলাম? সাপোজ t। ক্লিয়ার? তো t/2 মানে হচ্ছে কত? π/2 না লিখে এখানটা আমি 90 লিখি। এটা হচ্ছে কত? 180, এটা হচ্ছে কত? 270, এটা হচ্ছে কত? 360, মানে একটা ফুল সাইকেল। তাহলে একটা ফুল সাইকেল। তাহলে যখন থিটা ইকুয়াল টু 0 তখন হচ্ছে কি? মিনিমাম। আবার t/2 তে কত হয়ে গেল? আবার মিনিমাম। ক্লিয়ার হচ্ছে? দাও দাও, কি হলো? কি হলো? t/4, t/4 এ আমি কি দেখলাম? মিনিমাম হচ্ছে। t/2, t/2 তে আমি কি দেখবো? ম্যাক্সিমাম। t/2 তে আমি কি দেখবো? ম্যাক্সিমাম। 3t/4 এ কি দেখবো? মিনিমাম। আবার t তে কি দেখবো? ম্যাক্সিমাম।
ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না বোঝা গেল না? হয়েছে? নিচেরটা অনেকটা বেড়ে গেছে না? উপরেরটা যা হবে নিচেরটাও তাই হবে। হয়েছে? ক্লিয়ার? এটাই হচ্ছে আমার ই নট, এটাই হচ্ছে আমার ই নট। ক্লিয়ার? তাহলে আমি কি কার্ভ পাচ্ছি? সাইনুসয়েডাল কার্ভ পাচ্ছি। এরপরে আমি কি পাবো? যদি আমার আরো যদি এক্সটেন্ড থাকতো তাহলে এদিকে হতো কি 5t/4, তারপরে হতো কি 60/4, তারপরে হতো কি 70/4, তারপরে হতো কি 2t 80/4। তার মানে তখন আমি কি দেখতে পারতাম? আবার t/4 এ কি হতো? মিনিমাম। আবার 60/4 এ কি হতো? ম্যাক্সিমাম। 70/4 এ আবার মিনিমাম। 2t তে আবার ম্যাক্সিমাম। তাহলে এইভাবে কারেন্ট কি হতে পারতো? কি হতো? সাইনুসয়েডাল আকারে কারেন্ট ফ্লো করতো। তাহলে এসি কারেন্টের ইএমএফ এর গ্রাফ বোঝা গেছে, ডিগ্রিও বোঝা গেছে। তাহলে যখন 360 তে পৌঁছাবে তারপরে 5t/4 এ আবার কত হয়ে যাবে? 0 ডিগ্রি। তারপরে 60/4 এ কত হয়ে যাবে? আবার π/2 হয়ে যাবে, মানে 90 হয়ে যাবে। এখানটায় কত হয়ে যাবে? 180 হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? সরি, এইখান 360 পরে এইখানটায় কত হয়ে যাবে? 90। এইটা কত হয়ে যাবে? 180। এটা কত হয়ে যাবে? 360 কে আমরা কি মানতে পারি? 0 মানতে পারি। তারপরে 70/4 এ কত হয়ে যাবে? 270। 2t তে আবার কত হয়ে যাবে? 360। তার মানে একে আবার 0 থেকে আবার পরের টার্ম নিতে পারি। তাহলে এইভাবে সাইনুসয়েডাল আকারে কারেন্ট ফ্লো করছে, এই ইএমএফ ফ্লো করছে। কারেন্টেরও তো সেম ভ্যালু, তো আই, তাহলে আইও কি দেখবো? আইও কি দেখবো? না, আই এর কার্ভ যদি আমি দেখতে চাই তাহলে কি দেখবো? আই এর কার্ভটাকে ছোট করে দেখাচ্ছি। তাহলে এদিকে কারেন্ট হচ্ছে কত? আই, এদিকে হচ্ছে কি টাইম টি, টি এর সাথে ধরে নাও থিটা। তাহলে যখন কারেন্ট হচ্ছে কি ম্যাক্সিমাম, যখন ইএমএফ ম্যাক্সিমাম, তাহলে তখন কি হবে? কারেন্টও ম্যাক্সিমাম, ইনডিউস কারেন্টও তখন কি হবে? ম্যাক্সিমাম। আই আমরা কি বার করছি? ইনডিউস কারেন্ট। তো ইনডিউস কারেন্ট আমরা কি পাবো? ম্যাক্সিমাম। তো ই ইকুয়াল টু যখন ম্যাক্সিমাম, একই গ্রাফের আকারে ধরতে থাকে। ইনডিউস কারেন্ট ধরো ম্যাক্সিমাম, হয়েছে? তাহলে এটা হচ্ছে কি এই সোজাতে রাখো, তাহলে এদিকে হচ্ছে আই, আচ্ছা এদিকে হচ্ছে টি কমা থিটা, এটাও ছিল কি টি কমা থিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে t/4, t/2, এটা হচ্ছে কত? 3t/4, এটা হচ্ছে কত? t, এটা হচ্ছে কত? 5t/4, এটা হচ্ছে কত? 60/4, এটা হচ্ছে কত? 70/4, এটা হচ্ছে কত? 80/4 বা 2t। ক্লিয়ার? তো এর কার্ভ আমি কি দেখবো? আই এর কার্ভ। তাহলে যখন ইনডিউস ইএমএফ যখন ম্যাক্সিমাম, তখন ইনডিউস কারেন্ট তখন ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম থেকে যদি কারেন্টকে আমি যদি ধরি, তাহলে t/4 এ কি হচ্ছে? 0, মানে 90 ডিগ্রিতে কত হচ্ছে? 0। 90 ডিগ্রিতে কত হচ্ছে? 0। এটা হচ্ছে t/4 বা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180। তাহলে 180 তে আবার কি পাবো? ম্যাক্সিমাম। আবার 3t/4 এ কি পাবো? মিনিমাম। আবার t তে কি পাবো? ম্যাক্সিমাম। ক্লিয়ার? 5t/4 এ আবার কি পাবো? মিনিমাম। আবার 60/4 এ কি পাবো? ম্যাক্সিমাম। 70/4 এ আবার মিনিমাম। আবার 2t তে আমি কি পাবো? ম্যাক্সিমাম। ক্লিয়ার? তো এটা হচ্ছে কত? 90। t/2 মানে হচ্ছে কত?
180, 3t/4 মানে হচ্ছে কত 270, আর t হচ্ছে কত 360, 360 কে আমি আবার 0 ডিগ্রি থেকে মানবো, তো 0 ডিগ্রি পরে 5t/4 হচ্ছে কত 90 ডিগ্রি, কারণ এখানে t কমপ্লিট হয়েছে 5t/4 মানে হচ্ছে কত আবার 90 ডিগ্রি হয়ে গেছে, ক্লিয়ার। তো 60/4 মানে হচ্ছে কত 180, আবার এখানে কত হচ্ছে 270, 2t হচ্ছে আবার 360, তার মানে আবার এখান থেকে আমি আবার 0 কাউন্ট করব। তো I এর কারেন্টটা আমি কি পাচ্ছি সাইনোসয়েডাল কার্ভ পাচ্ছি, ক্লিয়ার। তো এই ছিল এসি জেনারেটরের ইএমএফ E = E0 sin ওমেগা t আর ইনডিউস কারেন্ট I = I0 sin ওমেগা t, তাহলে দুটোই হচ্ছে সাইনোসয়েডাল কার্ভ, আর যখন ইনডিউস ইএমএফ বেশি হবে ইনডিউস কারেন্ট তখনও বেশি হবে, ক্লিয়ার। তাহলে ইনডিউস ইএমএফ বেশি হলে ইনডিউস কারেন্ট বেশি হবে, দুটোই একই হারে উঠতে থাকবে। তাহলে দুটো কার্ভই দুটো গ্রাফই আমি পাশাপাশি রেখেছি। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এসি জেনারেটর ইএমআই লাস্ট লেকচার হিসাবে আমি পড়িয়েছি, এটাকে তোমরা অল্টারনেটিং কারেন্টের ফার্স্ট চ্যাপ্টারেও পড়ে নেবে। নেক্সট আমি যেটা শুরু করব যে ডিসি কারেন্ট আর এসি কারেন্টের মধ্যে কম্পেয়ার, আইআরএমএস পড়ানোর আগে আই এভারেজ, কারেন্টের এভারেজ, এভারেজ অফ কারেন্ট, এভারেজ অফ ভোল্টেজ, এভারেজ অফ ভোল্টেজ, এভারেজ অফ কারেন্ট, এরপর আরএমএস অফ কারেন্ট, কারেন্টের আরএমএস ভ্যালু, আরএমএস অফ ভোল্টেজ, ই কে ই মানে হচ্ছে কি ইএমএফ, ইএমএফ মানে হচ্ছে কি ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ভোল্টেজ সেটাও বার করা দেখাবো, তার সাথে এনার্জি কিভাবে বার করা হয় সেটাও দেখাবো, আর তার সাথে যদি কিছু নিউমেরিক্যালস করানো যায় সেটাও দেখাবো। খুব সুন্দরভাবে ওখানটা ডিসকাস করা আছে যে I = IRMS = I0/√2। প্রুফ খুব সুন্দর লাগবে, ভালোভাবে একদম কনসেপ্ট ভালোভাবে বুঝতে পারবে। আই হোপ তোমরা যদি পড়াটা কন্টিনিউ চালিয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই পড়া তোমাদের ভালো লাগবে। সিকোয়েন্সে পড়া দেখতে হবে, মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিজম থেকে স্টার্ট করতে হবে, দিলেই পুরো টপিকসটা সিকোয়েন্সে দেখতে থাকলেই পড়া ভালো হবে। বেস্ট অফ লাক, মন দিয়ে পড়ো। গুড নাইট।